যত বড় নেতাই দাঁড়াক না কেন ওখানে, যত বড় ক্ষমতাশালী লোকই দাঁড়াক না কেন, সুষ্ঠু নির্বাচন দেবে। আমি জোর গলায় বলবো আমি হিরো আলম পাস করবো। হিরো আলমের ব্যাপারে যে কথাটা বললেন আমি একদমই একমত। এবার আসেন হিরো আলম নিয়ে কথা, যেটা হচ্ছে আমি রুমেন হিরো আলম যদি পারে, আপনি নিজের সাথে একটা হিরো আলমের একটা তুলনামূলক চিত্র তৈরি করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে হিরো আলমের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। দর্শক বন্ধুরা, ঢাকা 17 আসনের নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মানুষ আগ্রহ বসে আছে কে হচ্ছেন ঢাকা 17 আসনের সংসদ সদস্য। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এবং সেই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে হিরো আলমের উপর নানা চাপ সৃষ্টি করা হয়েছিল, যদিও সেই বাধা অতিক্রম করে তিনি আবারও এগিয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অবশেষে লাইভ টক শোতে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং শামীম ওসমান হিরো আলমের প্রশংসা করেছেন, এবং সেই সাথে হিরো আলমের সহযোদ্ধা এম এ আব্দুর রহমান হিরো আলমকে নিয়ে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। আপনারা সেই কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে রুমিন ফারহানা এবং সেলিম ওসমানের সেই লাইভ টক শোটি দেখে আসি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি ফরিদ ভাই হিরো আলমের ব্যাপারে যে কথাটা বললেন আমি একদমই একমত এই কারণেই যে আপনি যদি আমাদের সংবিধানটা দেখেন, এখানে এমপি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, 25 বছর বয়স হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না, কোনো ফৌজদারি মামলায় যদি 2 বছরের সাজা হয় 5 বছর অতিক্রম করতে হবে, ইত্যাদি ইত্যাদি, অপ্রকৃতিস্থ হলে হবে না এবং দেউলিয়া হলে হবে না। হিরো আলম তো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেই প্রার্থী হয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, আজকাল সংসদে গত কয়েক বছর ধরে আমরা ব্যবসায়ীদের যে দৌরাত্ম্য এবং আধিপত্য দেখছি, সত্যিকারের রাজনীতিবিদ বলতে যা আমরা বুঝে থাকি সেটা কতজন আছে। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, আমি ওনার নাম বলবো না, উনি ওনার ঘড়ি শো করে বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে এটার দাম 1 কোটি টাকা। এরকম ঘড়ি আমি আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার ছেলেকে গিফট করেছি। আমার বাড়িতে 6টা গাড়ি আছে, আমি নাম বলবো না গাড়িগুলোর, আবার এটাও বলছি আমি নাম বলবো না গাড়িগুলোর। তো যিনি 1 কোটি টাকার ঘড়ি শো করছেন পার্লামেন্টে, যেখানে 1 মিনিট 2 লক্ষ টাকা ব্যয় হয় পার্লামেন্টে, তো ডিউটি ফ্রিতে কেনা যায় নাকি পার্লামেন্টে? এটাই মজাটা এটাই। তো যাই হোক, এখন উনি ওনার সম্পদের ফিরিস্তি দিচ্ছেন, ওনার ট্যাক্সের ফিরিস্তিটাও যদি দিতেন ভালো হতো। কিন্তু যাই হোক, কারো ব্যক্তিগত সম্পদের আলোচনার জায়গা তো পার্লামেন্ট নয়, এবং পার্লামেন্টে আমরা যে আলোচনাগুলো হতে দেখি তার কয়টা কনস্ট্রাকটিভ আলোচনা, কয়টা সরকারকে জবাবদিহিতার মধ্যে, মন্ত্রীদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবার মতন আলোচনা? ভেরি ফিউ, এবং এই সংখ্যাটা ক্রমশ আরো কমছে। সুতরাং হিরো আলম তো লড়াই করে এত দূর এসেছে, এবং এটা তো অস্বীকার করবার উপায় নাই যে সে জিতে যাচ্ছিলই ভোটে, এবং সে দাবি করে যে 10টা কেন্দ্রের ফল যদি দেওয়া হতো সেই জিততো, এবং সে চ্যালেঞ্জ করছে মানুষ যদি তাকে নেয়, মানুষ যদি তাকে ভোট দেয়, আপনি আমি কিভাবে তাকে আটকাবো এবং কোন অধিকারে আটকাবো? এই অধিকারও তো আমাদের নাই। বাংলাদেশের সংবিধানে যেহেতু বলা নাই যে এই অমুক পাস তো অমুক পাস হতে হবে। একজন মানে কোট আনকোট ক্লাউন ক্যারেক্টার মোটামুটি বলতে গেলে, তাকে নিয়ে জাতীয় নেতৃবৃন্দ যখন প্রকাশ্যে কথা বলেন, সেটি কি এক ধরনের হীনমন্যতা প্রকাশ করে না মূলধারা রাজনীতিবিদদের? দেখুন, ক্লাউন ইজ ওয়ে বেটার, আমি যদি ক্লাউন কোট আনকোট ধরেও নেই, ওয়ে বেটার দেন আ ব্যাংক খেকো, ওয়ে বেটার দেন টাকা পাচারকারী, লুটেরা, যারা জনগণের টাকা মারছে। সে তো পরিশ্রম করে এত দূর এসছে, এবং মানুষ যদি তাকে নেয়, দিনের শেষে গণতন্ত্রের সৌন্দর্য বলেন বা অসৌন্দর্য বলেন, এটাই, মানুষ যদি তাকে নেয় আপনার আমার কিছু করার নাই। ধন্যবাদ। আমি অল্প সময়ের মধ্যে আমার ছোট বোন বেশ কিছু কথা বলে গেছেন, সেই কথাগুলির উত্তর দিতে চাই। উনি বললেন মামলা বিচার হয় না কেন। আমি থ্যাঙ্কস টু রুমিন কে আমি এটা মন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইটস ট্রু, মামলার বিচার হচ্ছে না কেন? হওয়া উচিত। 16 জুন 2001 আপনি সাক্ষী ভাইজান, আমি দেখি নাই কিন্তু লাশের টুকরা আমি দেখেছি, আমি রিপোর্টার হিসেবে। সেইখানে আজকে 20 বছর আমি এই 16 জনের বিচার পাইনি, বাট আমি জানি কারা এটা করিয়েছে। আমি বিচার পাইনি, কিন্তু সো মানুষ বিচার চায়। ওটারও বিচার হয় না, এখনো বিচার হয়নি। এটা তো 2001 সাল। এবং আরো মজার ব্যাপার শুনে দেখেন যে আমি যে সাক্ষী দিয়েছিলাম সেই সাক্ষী পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। সো সবকিছুর ভিতরে কিন্তু শস্যের ভিতরে ভূত থাকে। হ্যাঁ, তো ওরা অনেক পাওয়ারফুল। এর জন্যই নাহলে আমার 20টা লোক, এবং আরো কষ্ট আমার মনে হয় আমার বোন অ্যাজ এ লয়ার, আমিও লতে পাস করেছি, উনি হয়তো কষ্ট পাবেন যে আইনের এরকম আইনকে এভাবে ধর্ষিত হতে দেখলে। কথাটা এভাবেই বলতে চাই যে এই 20টা ছেলের ক্ষতবিক্ষত মাংসের টুকরা আপনি নিজের চোখে দেখেছেন। এরপরে বিএনপি ক্ষমতা এসে ওই মামলায় আমাকে, আমার ভাইকে, আমাদের পরিবারের মেয়েদেরকে পর্যন্ত আসামি করা হয়েছিল, যেটা 2008-এ। আবার যখন 111 সরকার আসলো, সুমোটো করে আদালত, আমরা ছিলাম না তখন, সুমোটো করে আদালত এসে ওটাকে আবার জায়গা মতো নিয়ে এসছেন। আর এবার আসেন হিরো আলম নিয়ে কথা, যেটা হচ্ছে আমি রুমিনের সাথে একমত যে উনি যে বলছে আন্ডারমাইন করার কোনো কারণ নেই। আপনি ফখরুল সাহেব
রেসপেক্টেবল পার্সন, আমি পার্সোনালি ওনাকে শ্রদ্ধা করি, আমার ভালো লাগে ওনার কথাবার্তা শুনতে, হ্যাঁ ভালো লাগে, ভদ্রলোক মনে হয়। উনি কিন্তু আন্ডারমাইন করে কথা বলেছেন ফখরুল সাহেব হিরো আলমকে, ওই হিরো আলম ওনার যে কথা স্টাইলটা দেখলাম যে উনি খুব আন্ডারমাইন করেছেন। দুজনই আর কিন্তু আব্দুল কাদের সাহেব তাই, আমি বলি, কিন্তু রুমিন কিন্তু আন্ডারমাইন করেন নাই। আমার কাছে, আমি রুমিনের সাথে একমত যে যারা টাকা পাচারকারী এটা তাদের চেয়ে তো অবভিয়াসলি মনে করি হিরো আলম ভালো। এবং আমার কাছে জানি কেন মনে হয় হিরো আলম বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান আছেন, যার উপরে খুনের মামলা আছে, যার উপরে টাকা পাচারকারী আছে, যে টাকা পাচারে সাজাপ্রাপ্ত আছে, যতক্ষণ পর্যন্ত সে সাজামুক্ত না হবে আদালত দ্বারা ততক্ষণ পর্যন্ত সে আমার কাছে, মামলা চললে আমি বলবো না হি ইজ এ ক্রিমিনাল, মামলা যখন রায় হবে তখন আমি বলবো হি ইজ এ ক্রিমিনাল। তো এবং আমেরিকান FBI এসে সাক্ষী দিয়েছে, সেই কারণে আমি মনে করি হিরো আলম ইজ ফার ফার বেটার দেন তারেক রহমান। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর আরেকটা জিনিস এখানে প্রমাণিত হয়েছে যে হিরো আলমকে নিয়ে জনে বলছে এই হিরো আলমকে ঠেকাতে পারলো না। আপনি নিজের সাথে একটা তুলনামূলক চিত্র তৈরি করেন, হিরো আলমের হাইট কত, হিরো আলম দেখতে কেমন, হিরো আলমের ওজন কত, এগুলো আপনি তুলনা করে দেখেন যে ভাই আপনি তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী, আপনার স্বাস্থ্য তার চেয়ে অনেক ভালো। তাহলে একটা জায়গায় শুধু একটা বিষয়, সেটা হচ্ছে কি আপনার সাহসের নিয়ে বিচার। আপনি একটু সাহসী হন, দেখেন আপনিও হিরো আলমের চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে আপনি কি করছেন? আমি বর্তমানে যে কাজটা করছি, আমি একটা আমদানির ব্যবসা করছি, আর সেই সঙ্গে আমার একটা ছোট দোকান আছে, দোকান করছি। আমি এক সময়ে শত শত কোটি টাকার মালিক, এখনও আমার হাজার হাজার কোটি টাকা সরকারের কাছে আমি পাওনা আছে। সরকার বলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে কলমিলতা বাজারে ক্ষতিপূরণ বাবদ 4,000 কোটি টাকা আমি পাওনা, এটা আদালতের রায় আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি কিন্তু এই এলাকার ভোটার, কাজে আমি এলাকার নির্বাচনও করেছি, আমি ভোটার। তাহলে আমি যেটা বলতে চাই যে আমরা এই মুহূর্তে জনগণকে বলবো যে আপনারা সাহসী হয়ে কথা বলেন, ন্যায়ের সাথে কথা বলেন। অনেকে বলছে আপনি জামাত বিএনপির দূষণ কিংবা প্রতিনিধি। দেখেন, আমি স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগে আমি সারা বছর, আমাদের পরিবার আওয়ামী লীগে ছিল, আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছি। তা আমি কিভাবে জামাত বিএনপি আওয়ামী লীগের, এটা আরেকটা মানে একটা ভেজাল জিনিস, একটা মানে আর কত খাইবো মানুষে বলেন তো দেখি। আপনি কত সালে মেয়র নির্বাচন করেছেন, কত সালে এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন? একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা এখন উপনির্বাচন হচ্ছে, এটার মেইন নির্বাচনটা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। কি প্রতীক? আমার দালাল মার্কা প্রতীক ছিল এমপি ইলেকশন এখানকার। আপনার নাম পরিচয়? আমার নাম আলহাজ আব্দুর রহিম, আমি ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের চেয়ারম্যান। যেই প্রকল্পটা সারা বিশ্বের বস্তিবাসীদের একটা মডেল প্রজেক্ট, সরকারি টাকা ছাড়া, এখানে শত শত কোটি টাকা আমার টাকা বিনিয়োগ আছে। আপনার ভাষান থেকে যান, দেখেন ছবিগুলো, দেখেন বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, 4,000 পরিবার বসবাস করছে, 15,000 ফ্ল্যাট হওয়ার কথা। 10 সালে এটাকে থামায় রাখা হয়েছে, এই প্রকল্পকে এই সরকার এসে চুক্তি আমার বাতিল করেছে অবৈধভাবে, আর যার পর থেকে এই প্রকল্পে লুটপাট চলছে, এটা আপনারা জানেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো কথাগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, যতই দিন যাচ্ছে ততই যেন আপডেট হচ্ছেন হিরো আলম। আর সেই ধারাবাহিকতায় এবার ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সেলিম ওসমান তার প্রশংসা করতে ভুলেননি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং MA আব্দুর রহমানের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে? তাহলে কি হিরো আলম একজন মহাযোদ্ধা হতে চলেছেন? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।